এআই এলো, বা এখন যেটা দেখছো যে জেন এআই, যেটা একটা একটা ঢেউ উঠেছে, সেটা মোটামুটি ধরতে পারো 2022-এর মাঝামাঝি থেকে, যখন মিডজার্নি বা অন্যান্য যে এআই অ্যাপগুলো এবং ডিফিউশন মডেলটা হলো এবং ওপেন এআই। তার আগে কিছু এআই নিয়ে কিছু অ্যাপ দেখেছি, কিন্তু আমরা খুব একটা ইন্টারেস্টেড হইনি, কেননা যে আউটপুট যেগুলো পাচ্ছিলাম সেটা খুব একটা সেরকম নট আপ টু দ্য না, নট আপ টু দ্য মার্ক। কিন্তু 22-এ মেনলি আমি বলবো, যেহেতু আমি স্টার্টেড উইথ ইমেজ বা স্ট্যাটিক বা মানে ভিডিও নয়, তো সেখানে যখন মিডজার্নি দেখলাম, মিডজার্নি যেরকম আউটপুট দিতে আরম্ভ করলো এবং উইথ প্রম্পটিং মানে তো সব হ্যাঁ, আমরা বুঝতে জানি, তা পেরেছি, বলছি তুমি কিছু লিখছো, এআই মডেলটাকে বলছো যে এটা করতে, ওইরকম অ্যান্ড হতে চাই। হি ইজ কামিং আউট উইথ আ রেন্ডার। তো সেটা আমাদের খুব সারপ্রাইজ করেছিল। তো আমরা যখন ওটা দেখেছিলাম, মোর ফ্রম কিউরিওসিটি। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টার্মটা বর্তমান যুগে কিন্তু খুবই রেলেভেন্ট, এবং তার দুটো অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা এমব্রেস করে ফিউচারে যা কিছু নিউ এজ টেক জবস সেগুলোকে টার্গেট করার জন্য আমরা নিজেদের স্কিল সেটটাকে এনহ্যান্স করতে পারি ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এফেক্টিভলি। সেকেন্ড অ্যাসপেক্টটা হচ্ছে যে পার্টিকুলারলি দোজ সেকশন অফ পিপল যারা এটার গুরুত্ব এখন দিচ্ছে না, তারা পরবর্তীকালে বুঝতে পারবে যে এটার কতটা ইমেন্স ক্যাপাবিলিটি। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিস্টার প্রত্যুষ সুর। উনি কেপজেমিনাইতে সার্ভিস দিয়েছেন ফর দ্য লাস্ট 7 years, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট হি হ্যাজ বিন ইনটু দিস এআই অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিং ফর দ্য লাস্ট 2 to 3 years। পার্টিকুলারলি উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজাইন এই দুটো টার্মকে ইন্টিগ্রেট করে কিছু মাইন্ড বগলিং ইমেজেস ক্রিয়েট করেছেন, যেটা আমরা শোকেস করবো এই পডকাস্টে আপনাদের সবার কাছে। তো আমরা শুধুমাত্র ডিজাইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো না, আমরা আরো অনেক কিছু অ্যাসপেক্টস কভার করব, যেটা কিনা আমাদের টেক জবসকে, ফিউচার টেক জবস যেগুলো আমাদের কিছু সার্টেন ইঞ্জিনিয়ার্স যারা এখন প্রিপারেশন নিচ্ছে বা কিছু সার্টেন স্কিল সেট ল্যাক করছে, তারা কি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে লেভারেজ করে তাদের কারেন্ট স্কিল সেটগুলোকে আরো এনহ্যান্স করতে পারে, যাতে ফিউচারে সেটা তাদেরকে জব রেডি করে দিতে পারে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো অনেক কিছু জানতে পারবেন আপনারা এই পডকাস্টটা থেকে, রিলেটেড টু টেক জবস, রিলেটেড টু ডিজাইন, রিলেটেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে অ্যান্ড দেখতে থাকুন স্পট লাইফ এপিসোড নাম্বার 2। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আয় তবে সহচরী লিখেছিলেন, আর আজকে মানুষজন ওই আয়টাকে পাল্টে দিয়ে বলছে এআই তবে সহচরী। অনেকজন বলছেন যে এআই তবে সতীন, সহচরীটাকে পাল্টে দিয়ে। বাই দ্য ওয়ে, সহচরী আর সতীন এখানে কোনোটাই জেন্ডার বেসড নয়, প্রত্যেকটাই কিন্তু পার্সপেক্টিভ বেসড। তো আজকে এই সব নিয়েই আমাদের একটা আড্ডা হবে, আমাদের একটা খোলাখুলি একটা কথাবার্তা হবে, এবং এমন একজনের সঙ্গে যিনি আমাদের একটা ক্লিয়ার ইনসাইট পেতে সাহায্য করবেন যে আদৌ কি এআই সহচরী না আদৌ সতীন, কোনটা এআই, আশীর্বাদ নাকি অভিশাপ। তো সেই স্পেশাল মানুষের সঙ্গে আজকে আলাপ করে নেব। আমাদের আজকের এপিসোডের গেস্ট প্রত্যুষ সুর স্যার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। তোমাদের ধন্যবাদ আমায় ডাকার জন্য। হ্যাঁ, তো প্রত্যুষদার ব্যাপারে একটু আগে বলে দেই। প্রত্যুষদা অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। প্রথমে উনি শুরু করেছিলেন, আমি যদি খুব ভুল না করি, লোগো ডিজাইন দিয়ে, তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ, লোগো ডিজাইন, তারপরে আস্তে আস্তে অ্যানিমেশন, 3D মডেলিং, একসময় উনি ফ্যাকাল্টিও ছিলেন ইন্ডিয়ান অ্যানিমেশন। এক্স্যাক্টলি। তো তারপরে আবার উনি কর্পোরেট লাইফে ফেরেন। কেপজেমিনিতে দীর্ঘ সময় ধরে তিনি কাজ করেছেন, এবং এখন খুব নামকরা একটি ব্র্যান্ডের জন্য উনি কনসালটেন্ট। তো টুকটাক এর মধ্যে মানে উনি অনেকদিন ধরে এআই নিয়ে যে এক্সপেরিমেন্ট করছেন, এআই নিয়ে কাজ করছেন, তার সঙ্গে উনি নিজে যেটা অসম্ভব ভালো করেন এবং অসম্ভব ভালোবাসেন, যে উনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গেলেই আমরা দেখতে পাবো যেটা বিভিন্ন থিমের ওপর উনি এআই এর সাহায্যে খুব দুর্দান্ত কিছু কাজ করেন, যেগুলো সত্যি খুব নজর কাড়া হয় এবং যথেষ্ট হার্ট টাচিংও হয়। তো আজকে এই সব কিছু নিয়ে কথা বলবো আমরা প্রত্যুষদার সঙ্গে। তো প্রত্যুষদা, আজকে যেটা প্রথমেই বলতে চাই, প্রথমে যেটা জিজ্ঞেস করবো, যেটা সবার কোশ্চেন, যে এই যে এআই এর এত বছর ধরে আমরা শুনছি, এত বছর নয় সরি, এই লাস্ট কয়েক বছর ধরে আমরা শুনতে পাচ্ছি, এই একটা ঢেউ উঠেছে, এই ঢেউটা, এটার আউটকাম কিরকম হবে, এটা কি আগে থেকেই তোমরা এক্সপেক্ট করেছিলে? আমরা জানতাম অবভিয়াসলি যে এআই, এবং শুধুমাত্র এটা আমরা যেটা করছি এটা তো জেন এআই, জেনারেটিভ এআই, যে এআই এর মাধ্যমে কিছু ইউ আর জেনারেটিং এ কন্টেন্ট। ইট ক্যান বি ইমেজ, মিউজিক হতে পারে, যা কিছু যা কন্টেন্ট আপনি ইউজ করি। জেন এআইয়ের ব্যাপারটা আমরা বহুদিন ধরেই জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি এবং এত বিপুলভাবে এটা
বাজার দখল করে ফেলবে, এটা আমরা কিন্তু এক্সপেক্ট করিনি। আচ্ছা। তো সেটা ধরো ওই তুমি যেটা বললে ঠিকই, বছর ২-১ হুম। আগে আমরা যখন শুরু করলাম, প্রথমে আমরা মানে আউট অফ কিউরিওসিটি যে আচ্ছা মির্জানি এরকম একটা মডেল এসছে, দেখি কি হয়। তো সেইভাবেই আমরা স্টার্ট করেছিলাম। প্রম্পটিং কথাটা তো আমরা জানতামই না আগে। হ্যাঁ। আমরা ছোটবেলায় প্রম্পটিং জানতাম, একজন প্রম্পটার থাকে যে নাটকের সময় পেছনে প্রম্পট করে, হ্যাঁ, ওটাই। বা তারপর কমান্ড প্রম্পটের নাম শুনেছি। হ্যাঁ। কিন্তু এই যে প্রম্পট করছো, তুমি কিছু লিখছো, বেসড অন দ্যাট একটা ইমেজ তৈরি হচ্ছে, এটা আমাদের কাছে খুব ম্যাজিক্যাল লেগেছিল। এবং এই ধরো বছর ২-১-এ এই ম্যাজিকটা কিন্তু এখনো থিতিয়ে যায়নি, এটা আরো বাড়ছে। হুম। এবং ধরো ইমেজ দিয়ে স্টার্ট হয়েছিল, তারপর মিউজিক, ভিডিও এই ধরো এই উইকে লুমা এআই নিয়ে একটু পাগলামি চলছে, তার আগে সোরা, হ্যাঁ সোরা হলো তার আগে। তো এরকম এক একটা ঢেউ আছড়ে পড়ছে এবং এত কম সময়ে এত বেশি জিনিস হচ্ছে এআই নিয়ে, এত অ্যাপস আসছে, সেটা কিন্তু ওই একটু অ্যালার্মিং বলতে পারো। মানে অ্যালার্মিং ইজ আ নেগেটিভ ওয়ার্ড, কিন্তু ওই তুমি যেরকম শুরু করলে আশীর্বাদ না অভিশাপ, হ্যাঁ। তো এটা একটুখানি মানে ওই পাগলামির পর্যাতেই চলে গেছে ওভারঅল। কিন্তু অবভিয়াসলি তার ভালো দিক তো আমরা দেখতে পাচ্ছি। আমরা, তুমি যেরকম বললে, আমি কেন অনেকেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ইউজ করছি। হ্যাঁ। এবং প্র্যাকটিক্যালি ধরো ব্যবসায়িক কাজে, কর্পোরেট হোক বা বিভিন্ন জায়গায়, সেখানেও আমরা এআই এর ব্যবহার দেখছি। অনেক Obviously. তাদের নিজস্ব Exactly. ক্যাম্পেইনিং এর জন্য দেখছি এখন এআই ইউজ করছে না। এক্স্যাক্টলি। এবং শুধু ক্যাম্পেনিং এর জন্য নয়, আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করছি, ধরো অ্যাডোবি থেকে শুরু করে বিভিন্ন যে সফটওয়্যারগুলো তারা এমবেড করে নিচ্ছে। হ্যাঁ, দেখছি এখন অনেক হুম। অ্যাপেই আপডেটে দেখছি একটা আলাদা করে একটা এআই এর একটা ফিচার যোগ করা হচ্ছে। এক্স্যাক্টলি। যেন অ্যাডোবি ফায়ারফ্লাই করেছে, আরো অন্যান্য অ্যাপও। তো প্রত্যেক জায়গাতেই তারা ডিফিউশন মডেল বা অন্যান্য মডেলগুলোকে ইনকর্পোরেট করছে। কিন্তু এআইটা এখন কিন্তু ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ দ্য টেক্সচার। আচ্ছা। আগে কি হয়েছিল, এআই একটা আলাদা জিনিস, কিন্তু আস্তে আস্তে যেরকম দিকে যাচ্ছে যে এআইটা ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে পুরো ব্যাপারটার সঙ্গে। হুম। এবং ভবিষ্যতে এখন দেখছি ধরো ক্যামেরা উইথ এআই হচ্ছে। হ্যাঁ। তো ভবিষ্যতে আর আমরা এআইটাকে আলাদা করে বলবো না। আগে যেরকম হয়েছিল, ধরো যখন অ্যানালগ, মানে ধরো মানুষ এঁকে, আমরা আগে শুনেছি আগে হুম। ডিজাইনারদের সঙ্গে যখন কথা বলতাম সবকিছু হাতে হতো, খাতায় কলমে একটা। পরে যখন ডিজিটাল এলো সেটা একটা জাম্প ছিল, সেটাও একটুখানি লোকের একটুখানি একটু মনে হচ্ছিল। ধাক্কা লেগেছিল, কিন্তু সেটা অনেক দিন ধরে হয়েছে। আর এআই যেটা হচ্ছে খুব কম সময় একটা মানে বিশাল ধাক্কা। তো সেইটা একটা এই জন্য এই ব্যাপারটা হয়েছে। আর এখন দেখছো মানুষের হাতে চলে এসছে, হ্যাঁ। যে পারছে কিছু একটা অ্যাপ দিয়ে বানিয়ে ফেলছে, নিজের কেউ ডিপি বানাচ্ছে এআই দিয়ে। তো এই হলো ব্যাপার। আচ্ছা, মানে বেসিক্যালি একটা খুব সহজ ভাষায় জিজ্ঞেস করতে গেলে এই হুম। যে এআই নিয়ে মানুষের আবেগটা, হুম। পাগলামিটা, হুম। এটা কি আলটিমেটলি মানে টিনেজ প্রেমের মতো হয়ে হারিয়ে যাবে, টক্সিক প্রেম হয়ে, নাকি না আলটিমেটলি একটা ঠিকঠাক একটা গৃহিণী বা গৃহস্থর পর্যায়ে যেতে পারে বলে তোমার মনে হয়? হ্যাঁ, দুটোই। মানে দেখো, অলরেডি তো তাই হচ্ছে, আমরা যেটা দেখছি এটাই হচ্ছে। ধরো আম লোকে এমনি ইউজ করছে গিমিক করার জন্য। হুম। অনেকে অনেক পোস্ট করছে যে এটা এইরকম হলে কিরকম হতো। কোনো একটা, তো সেরকম পোস্ট হচ্ছে, লোকে ভাইরাল হচ্ছে সেসব। আর অনেকে পোস্টের ক্ষেত্রেই বলছি, ধরো আমরা কি করছি, অনেকে আমরা কোনো সোশ্যাল মেসেজ নিয়ে পোস্ট করছি, আমি করি। হ্যাঁ। তো আমি সেইভাবে ইউজ করতে ভালোবাসি এটাকে। এরকম হচ্ছে। তাছাড়াও তোমায় যেটা বললাম যে আ প্র্যাকটিক্যালি ইউজ, ধরো কোনো একটা আম কোনো একটা ডিজাইন প্রজেক্ট, সেখানে এআই ইউজ হচ্ছে। আচ্ছা। আগে একরকমভাবে যেরকম হতো, সেখানে এআই আসার পরে পুরো বিষয়টা অনেক তাড়াতাড়ি হচ্ছে বা আমরা অনেক অপশনস পাচ্ছি। আগে ধরো কি হতো যে আমরা কোনো ছবি খুঁজতে যেতাম ইমেজ ব্যাংকে। আমরা ছবি না পেলে সেটা সার্চ করতে একটা টাইম লাগতো, এ করতো। এখন নাও ইউ ক্যান প্রম্পট আউট, তুমি লিখতে পারো। হুম। তুমি প্রম্পট করে তুমি সেটা বার করতে পারো। ধরো একটা সিম্পল বলছি, কোনো একটা ডিজাইনের জন্য কোনো একটা আইকন ক্রিয়েট করছো তুমি। তো তুমি জাস্ট প্রম্পট করে ইউ ক্যান ক্রিয়েট আইকন। চলে গেল। তুমি করতে পারো, আইকনটা ক্রিয়েট করতে পারো। আমি গত বছর একটা এআই অ্যাপের ওদের সঙ্গে আমি টেস্টিং এর কিছু কাজ করছিলাম, রিক্রাফট বলে। আচ্ছা। তো ওরা ভেক্টরই ক্রিয়েট করে। তো তখন দেখলাম বা বেশ ভালো। ওরা ভেক্টর তুমি প্রম্পট করবে, ওরা এসভিজি বা অন্যান্য ভেক্টর ফরম্যাটে ওগুলো দেবে। তো
হচ্ছে সব ক্ষেত্রেই। এআইটা যেরকম বললাম যে এটা আস্তে আস্তে ইট উইল বিকাম আ পার্ট অফ দ্য লাইফস্টাইল। লাইফস্টাইল। সব ক্ষেত্রেই এটা পার্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা আলাদা করে তখন দেখতে পারবো না যে আচ্ছা এটা এআই এটাই। এখন আমরা ডিজিটাল ব্যাপারটা কি আলাদা করে দেখি? হ্যাঁ, আলাদা করে এখন বুঝতে পারি না যে কোনটা অ্যাকচুয়ালি মানে এতটাই Exactly. ব্যাপারটা রিয়ালিস্টিক লাগছে আস্তে আস্তে। এক্স্যাক্টলি। ঠিক এই যে বোঝা যাচ্ছে না আমার শুট কোনটা করছো এ নতুন, করছো কোনটা এ। সব জায়গায় তো তোমার ডিজিটাল আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ডিজিটাল টেকনোলজি তো সেরকম ভাবে এআইটাও ইনকর্পোরেটেড আসবে। হয়ে যাবে, সবের মধ্যে হয়ে যাবে। কিন্তু এবার এআইটাকে এবার হ্যাঁ তোমার প্রথমে প্রশ্নে আসি যে ব্যবহার তুমি কিভাবে করবে, আর আশীর্বাদ না অভিশাপ, আর এটার মানে আল্টিমেট যে আউটকাম। আল্টিমেট কি আমরা কি ভাবি যে কোনো একটা টেকনোলজি এলেই সেটা কি করবে, সেটা মানুষের অনেক কাজকে ইজি করে দেবে। হুম। কিন্তু ইজি করতে গিয়ে কি করবে, আমাদের অনেক হয়তো জব খেয়ে নেবে। হ্যাঁ, এটাই তো আমাদেরই হয়। তো সেক্ষেত্রে একটা মাঝখানে প্রথম যখন এআই এসেছিল এরকম একটা লাইন মানে আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, বলেছিল যে এআই উইল নট রিপ্লেস আ ডিজাইনার, ডিজাইনার উইথ এআই উইল রিপ্লেস আ ডিজাইনার। হ্যাঁ। তো হ্যাঁ এক্স্যাক্টলি এরকম একটু ডিফারেন্ট কিছু ছিল। তো এবার একজন ডিজাইনারকে এআই রিপ্লেস করবে না, কিন্তু যে ডিজাইনার যে এআইটা জানে সে আরেকজন ডিজাইনারকে রিপ্লেস কারণ করবে সে আরো এরকম। বেটারলি ইউজ করতে পারবে। এক্স্যাক্টলি। তো এখন সেই স্টেজটা কিছুটা বলতে পারো, কিন্তু তাও বলছি যে এখন অনেক ক্ষেত্রেই অনেক কোম্পানি, অনেক কর্পোরেট বা অনেক জায়গাতেই এআই ইউজ হচ্ছে না। তার মেন কারণ হচ্ছে কপিরাইট। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা তোমার কাছে হ্যাঁ। কোশ্চেন ছিল। হুম। আগে যখন মানুষ খাতা কলমে আঁকতো হুম। বা খাতা কলমে কিছু একটা লিখতো, হুম। একটা গল্পের কথা বলছে বা একটা ছবির কথা বলছে, হুম। আঁকছে বা লিখছে, হুম। তখনও কিন্তু সেটা চুরি হয়েছে, চুরি হয়নি এরকম নয় যে হুম। একজনের আঁকা বা একজনের লেখা সে অন্যজনের বলে চালিয়ে দিচ্ছে। হুম। হুম। কিন্তু স্টিল কোথাও গিয়ে একটা এটা ভেরিফাই করার একটা পদ্ধতি ছিল বা একটা অনেক ক্রেডিবল একটা জায়গা ছিল যে আলটিমেটলি প্রমাণ করার যে হ্যাঁ এটা আমিই করেছি। কিন্তু হুম। এখন যেরকম সময়টা এসছে, আমি যেমন কিছুদিন আগে ট্রাই করছিলাম এরকম একটা এআই অ্যাপে একটা ছবি তৈরি করার জন্য, যে ব্যাটম্যান ফাইটিং ইন ইন্ডিয়া, ফাইটিং দ্য ডেমন্স হুম। এন্ড সেভিং লাইভস ইন ইন্ডিয়া। হুম। তো আমি দেখলাম যে এরকম একটা প্রম্পট দিয়ে হুম। যে ছবিটা এলো সেটা তো ইজিলি চলে এলো। এবারে ধরো সেইরকম প্রম্পট তো আজকাল অনেকেই লিখছে। হুম। তো সেক্ষেত্রে এরকম একটা আর্ট কেউ তৈরি করছে, এআই দিয়েই ধরো তৈরি করছে। হুম। অনেক খেটে খুঁটে একটা প্রম্পটে লিখছে। তারপর যেটা বানাচ্ছে সেটা তো অন্য যে কেউ বলতেই পারে যে এটা আমার করা। তো সেই ক্ষেত্রে কপিরাইটের ব্যাপারটা তাহলে ঠিক কিভাবে এক্স্যাক্টলি। করবে? আমি খুব একটা আমি এআই আমি প্র্যাকটিক্যাল জায়গা থেকে তোমায় বলছি, এটা আমি ফেস করেছিলাম যখন আগে কোম্পানিতে ছিলাম, যে আমরা ইউজ করতে পারছিলাম না। কেননা কমপ্লায়েন্স বা কপিরাইটে আটকে যাচ্ছিল, যে আমরা তখনও ধোঁয়াশা ছিল, এখনো আছে, আচ্ছা। যে আদৌ তুমি কোনো কিছু এআই দিয়ে ক্রিয়েট করে ক্যান ইউ কপিরাইট দ্যাট অর নট। এবার অবভিয়াসলি আই এম নট আ কপিরাইট এক্সপার্ট, হুম। কিন্তু এখনো মানে আমার যতটুকুনি নলেজ আমি জানি যে এআই দিয়ে কোনো কিছু ক্রিয়েট করার পরে তুমি মোস্ট প্রবলি সেটা কপিরাইট করতে পারো না। সেটা মনে হয় ক্রিয়েটিভ কমন লাইসেন্সের মধ্যেই পড়ে। আই মাইট বি রং, কিন্তু এই ধোঁয়াশাটা আছে এবং এই জন্যে অনেক কোম্পানিও এআই ইউজ করছে না। তারা করলেও তারা অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে করছে, তারা মিডজার্নি বা অন্যান্য অ্যাপ ইউজ করছে না এখনো। তো এই জায়গাটা একটা আছে, ব্যারিয়ার আছে। ভবিষ্যতে হয়তো কোনো কিছু এটা রেমেডি আসবে, আচ্ছা। কিন্তু তাও বলছি যে এই ব্যবহারটা এটা থামবে না। হুম। আর জব অলমোস্ট আগের থেকে এখন ডিজাইন মার্কেটেই বলছি, এআই আসার পর আরো বেশি হবে। বেড়েছে। না, আমি যতদূর দেখছি জব কিন্তু আস্তে আস্তে কমবে, কেননা অনেক কাজ কমে যাবে, আউটপুট অনেক বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আজকে কম তুমি যে টাইমে তুমি বললে তুমি একটা হ্যাঁ। ক্যাম্পেইন করেছো ব্যাটম্যান দিয়ে, আগে করলে ধরো আগে তুমি করছো, তুমি খুব ভালো ইলাস্ট্রেশন করতে জানো, তুমি ইলাস্ট্রেট করছো, তুমি ওটা করে ধরো তোমার 1 সপ্তাহ লাগতো ওটা করতে, তুমি তো একই আউটপুট দিতে, বা তুমি ডিজিটাল আর্টিস্ট, তুমি ডিজিটালি ওটা করতে, আজকে ওটা করতে তোমার লাগলো 10 মিনিটও নয়। হ্যাঁ। তাহলে তুমি একটা পোস্ট যেটা 1 সপ্তাহ লাগতো সেটা তুমি কমিয়ে আনছো উইদিন আওয়ারও নয়, হাফ অ্যান আওয়ারে। তাহলে তোমার প্রোডাক্টিভিটি অনেক বাড়ছে, হুম। তাই তো। তো ওভারঅল এটা যদি হয়, ইফ দিস ইজ দ্য পিকচার, তাহলে কোম্পানিজ তো অনেক কম সময়ে এআই দিয়ে অনেক বেশি কাজ পাবে।
আহ, তোমার এবার পার্সোনাল যে কাজের এরিয়াটায় আসি, হুম হুম তোমার প্রোফাইলে দেখেছি স্পেসিফিক কিছু থিমের ওপরে তুমি হুম। অনেক কিছু ক্রিয়েট করো উইথ এআই। হুম। এবারে আমি জানতে চাই যে ওই যে এক্সিকিউশন প্রসেসটা, হুম। ওটা একদম থিঙ্কিং পার্ট থেকে তারপরে যে প্রম্পট লেখার বিষয়টা, তারপরে এক্সিকিউশনের ব্যাপারটা, হুম। ওটা ঠিক মানে প্রসেসটা কেমন, মানে একটু গো থ্রু করালে ভালো হয়। আর তারপরে মানে কি ভাবো যে আলটিমেটলি তোমার লক্ষ্যটা কি ওইটা করে, সেটা যদি একটু শেয়ার করো। অবশ্যই আমি দেখে থাকবে। আর প্রথমত আমি মেনলি কাজ করি লিঙ্কডইনে। হ্যাঁ। তার একটা কারণ আমার লিঙ্কডইনেই প্রোফাইল ছিল। হ্যাঁ, তোমার ফেসবুক ফেসবুকেও তো ফেসবুক নেই আমার। কিছু পাইনি। আমার প্রোফাইল নেই কোনো ফেসবুকে। ইনস্টাগ্রাম পরে করতে হয়েছিল। কেউ একটা আমার কাজ নিয়ে ইনস্টাগ্রামে সে শেয়ার করি। হ্যাঁ শেয়ার করে দিচ্ছিল তার নিজের কাজ বলে। আমায় একজন বলে এই তোমার কাজ একজন দিচ্ছে, তখন আমি বাধ্য হয়ে করে দিই। আমি খুব একটা অ্যাক্টিভ নই ইনস্টাগ্রামে। আচ্ছা আচ্ছা। তো লিঙ্কডইনেই মেনলি কাজ, এবং তুমি যেরকম বললে আমি সামাজিক বিষয়গুলো নিয়েই কাজ করতে ভালোবাসি আমার মনে হয়। এবং অ্যাজ আমি লেখাও আছে এরকম দেখবে প্রোফাইলে, অ্যাজ এ ভিজুয়াল স্টোরি টেলার। আমি হ্যাঁ আমি চাই ভিজুয়াল স্টোরি টেলিং করতে। এআই দিয়ে কেন করছি, কেন এআই দিয়ে একটু আগেও যেটা কথা হলো, খুব সহজে ধরো আমি কোনো একটা ফটোগ্রাফ ক্রিয়েট করতে পারবো, বা আমি যেহেতু আমি অন্য কাজ করি, মানে আমার পেশাগতভাবে আমি অনেকটা সময় যায়, হ্যাঁ। এটা আমি খুব একটা বেশি তো টাইম দিতে পারিনি এগুলো করতে। তো সেই জন্য আমি এআইটা ইউজ করি এখন। কালকে এআই জায়গায় বিআই যদি আমার হয়, বিআই দিয়ে করব। তো এবার প্রসেসটা আমি যেটা করি সেটা হচ্ছে কোনো একটা থিম নিয়ে কোনো কিছু করার সময় আমি একটা বেসিক স্টোরি বোর্ড করি। হুম। আমি জানি না বাকিরা এরম করে কি। আমি স্টোরি বোর্ড করার পরে বেসড অন দ্যাট স্টোরি বোর্ড আমি প্রম্পটিং করি। আচ্ছা। তো আমি বেসিক একটা মোটামুটি একটা রাফ একটা স্কেচ করে, সেটা কি মানে তোমার খাতায় কলমে? হ্যাঁ হ্যাঁ ওই একটা মুড বোর্ড টাইপের একটা করে, তারপরে আমি প্রম্পট করে দেখি যে ওকে ওকে এই ইমেজটা এটার সঙ্গে কাছে আসছে। বা অনেকভাবে করা যায় যে তুমি একটা, এখন যেটা হয়েছে বেশ কিছু অ্যাপে আছে, তুমি স্কেচকে ইউ ক্যান কনভার্ট দ্যাট ইনটু ইমেজ, তারপর সেটাকে আমি অ্যাজ এ রেফারেন্স ইউজ করি। আমি অনেক কাজই এখন মিডজার্নিতে ম্যাক্সিমাম করি। তো মিডজার্নিতে এখন তুমি রেফারেন্স ইউজ করতে পারো, যে কোনো রেফারেন্স বা কোনো ছবিকে। তো সেইভাবে আমি ইউজ করি। তো আমি এরকম করি না যে আমি প্রম্পট করলাম, একটা ভালো লাগলো ওটা দিয়ে দিলাম, খুব করিনি না, রেয়ার করি ওটা। আদারওয়াইজ আমি কোনো একটা থিম নিয়ে এবং তার কন্টেন্টটা ভেবে, কেননা আমি যেহেতু আগে ক্যাপজেমিনাইতেও আমি সোশ্যাল মিডিয়ার একটা পার্ট দেখতাম একটা টিমে। তো এই শিক্ষাটা ওখান থেকেই হয়েছে। আমরা অনেক সময় প্রায় 9-10 বছর ধরে। হ্যাঁ 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 প্রায় 8 বছর ধরে। তো সেখানে সোশ্যাল মিডিয়া পার্টটা একটা টিমের আমরা যখন কাজ করতাম কন্টেন্ট রাইটারদের সঙ্গে, তো ওই শিক্ষাটা ওখান থেকে হয়েছে যে কতটুকু লিখতে হয়, বা কি জিনিস মানুষকে অ্যাট্রাক্ট করে, বা কোনটা থাম স্টপিং হতে পারে, বা তুমি একটা কন্টেন্ট নিয়ে কি করে সেটাকে প্রেজেন্ট করবে। কেননা ওখানে কি হতো ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো খুব বাণিজ্যিক কন্টেন্ট, যেটা খুব নিরস, সেটাকে খুব একটু মশলাদার করে প্রেজেন্ট করা, তাও এবং সেটাও কি তোমার যে ব্র্যান্ড গাইডলাইন সেটার মধ্যে রেখে। সেটার বাইরে যেতে পারবে না তুমি, একটা জিনিসের বাইরে করতে পারবে না। তো ওইগুলো তখন আমরা ভাবতাম যে কি করে জিনিসটাকে একটু ইন্ট্রিগিং করা যায়, আরো ইন্টারেস্টিং করা যায়। ওইখানে ব্যাপারটা কি মানে কর্পোরেট, এরকম কর্পোরেটে ব্যাপারটা ক্রিয়েটিভ করার মানে হচ্ছে হ্যাঁ ওই মা বাবা যেরকম আমাদের ছোটবেলায় বলেছেন যে যা ফান করার বাড়ির মধ্যে কর, তো ওই রকমই আর কি ব্যাপার। হ্যাঁ আমরা খুব সাকসেসফুল হয়েছিলাম। আমরা তখন খুব জিফ ইউজ করেছিলাম, বা আরো অন্যান্য নতুন জিনিস ব্যবহার করেছিলাম। আমি ছিলাম, আমার সঙ্গে আরেকজন ছিল আশিস বলে। তো ওই শিক্ষাটা ওখান থেকেই। এবং যেরকম বলছিলাম সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে লিঙ্কডইন বলো বা এক্স বলো, বেশ কিছু জিনিস আমরা আবিষ্কার, মানে ভুল বললাম, আবিষ্কার কথাটা বলা উচিত না, আমরা দেখেছিলাম যে এই জিনিসগুলো ওয়ার্ক করে বেশি। হ্যাঁ এই ধরনের কন্টেন্টের ওয়ার্ক করে। দেখবে আমি কন্টেন্ট ইউজ করি খুব ছোট, টু দি পয়েন্ট, খুব ক্রিস, ইট ক্যান সাউন্ড ভেরি ডাম অলসো। হ্যাঁ না ঠিক আছে, ফর এ কপিরাইট রাইটার ইট মাইট সাউন্ড ডাম, কিন্তু ওটা কেন রাখি জানো, মানুষের অ্যাটেনশন স্প্যান খুব কমে আসছে। আমরা একটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম এক সময়, মনে আছে যে ইট ইজ লেস দ্যান মেবি এ গোল্ড ফিশ, মানে 8 সেকেন্ডেরও কম, এখন তো মনে আরো কম।
তো ওই টাইমটা তুমি পাচ্ছ, সবাই স্ক্রোল করে করে যাচ্ছ, আরে এটা কি দেখি দাঁড়াই। তো ওইটা একটা চ্যালেঞ্জ থাকে সবসময়। তবে আমি ইন জেনারেল এখন যেগুলো আমি পার্সোনাল করি, আমি ওই ভাইরাল বা ওইসব করার জন্য খুব একটা করি না। আমি বিষয়গুলো তুমি নিজের যে ভালো লাগা থেকেই করো। ভালো লাগাতে এবং একটু যেটা কোনো সোশ্যাল মেসেজ একটা কনভে করবে হুম। এরকম জিনিসটা আমি করতে একটু ভালোবাসি। কোশ্চেনটার উত্তরে প্রত্যুষদা আমাদের প্রথমে বলেছিল যে AI will not replace designers, but those designers who learn AI, who know AI, they will replace other designers. তো আমি এবার প্রত্যুষদাকে জিজ্ঞেস করতে চাই এটা যে এখন এই যুগে দাঁড়িয়ে, আজকের টাইমে দাঁড়িয়ে, তুমি যদি কাউকে একটা হায়ার করতে চাও, কোনো অ্যানিমেটর, গ্রাফিক ডিজাইনার, স্টোরিবোর্ড আর্টিস্ট, কাউকে, তাহলে তুমি তার মধ্যে কি কি কোয়ালিটি দেখতে চাও, অ্যাটলিস্ট বেসিক মিনিমাম, যেটা দেখে তুমি ভাবতে পারো যে হ্যাঁ, এ লম্বা রেসের ঘোড়া, ফিউচারের এই এআই এর যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার এর ক্ষমতা আছে। এক্স্যাক্টলি, আমি ধরো এটা প্র্যাকটিক্যালি হয়েছে। আমি প্রায় 20-25 জনের টিম আমার যখন তৈরি করেছি লাস্ট, তো তখন হায়ার করার সময় দিস ওয়াজ এ কোয়েশ্চেন, গিয়ে তুমি লেটেস্ট এআই ট্রেন্ডগুলো জানো কি, বা তুমি এই ব্যাপারগুলো জানো কি। তো অবভিয়াসলি আমি চাইবো হুম। সে অন্তত জানুক বা একটা বেসিক প্রম্পটিং সম্পর্কে তার ধারণা থাকুক। সব কোম্পানি চাইবে এখন সেটা, কেননা অবভিয়াসলি যে সফটওয়্যারগুলো তো আপডেট হয়ে যাচ্ছে। হুম। তো সেখানেও অনেক জায়গা থাকছে যেখানে এআইটা ইউজ করতে তাকে জানতে হবে। আচ্ছা। তো অবভিয়াসলি এটা একটা মাস্ট হয়ে যাচ্ছে এখন। হুম। আর এই বেসিক্যালি যেটা হয়, তুমি যেটা বললে যে তুমি যখন কিছু একটা ক্রিয়েট করো, তখন তার আগে তুমি একটা মুড বোর্ড টাইপের কিছু একটা তুমি এঁকে নাও, এবং এই একই জিনিস আরো সমসাময়িক যারা করে, এই যেমন আমি আরো একজনকে মানে বহুদিন ধরে আমি ফলো করছি ওনাকে, অনিকেত মিত্র ওনার নাম। তো উনিও এরকম অনেক কিছু কাজবাজ করেন দেখেছি। তো এবারে এই এআই এর সাহায্যে যে ছবি আঁকা, এটার জন্য কি খাতায় কলমে ছবি আঁকাটা একদম জানতেই হবে মাস্ট, যেটা আগে ডিজাইনারদের ক্ষেত্রে লাগতো, এখন কি এটাও লাগে? হ্যাঁ, অনিকেতের ব্যাপারটা বলে, অনিকেত মেনলি ডিজিটাল আর্টটাই করে এবং ও তো ইজ ডুইং ইট ইন ইন্টারন্যাশনাল বলতে পারো, এতে একটা জায়গায় করছেও। ইনফ্যাক্ট অনিকেতার আমি একসঙ্গে পাশে বসে কাজ করতাম ক্যাপজনিতে দীর্ঘদিন। তো এবং ওর সঙ্গে অন্য সম্পর্ক আমার। তো এবার ও দেখলাম রিসেন্ট কিছু এআইটাকে ইউজ করেছে, এবং যেহেতু ও অ্যাজ আর্টিস্ট ওর একটা অন্য জায়গা আছে, তার আউটপুট অনেক বেটার হবে। পুরোটাই ডিপেন্ড করছে তোমার এস্থেটিক সেন্স কিরকম, বা তুমি ডিজাইনটা কত ভালো বোঝো, বা তোমার স্টোরি টেলিং কত সুন্দর, সেটার উপর ডিপেন্ড করে। শুধু এআই তো ধরো একটা টুল, বা একটা ডিজিটাল আর্ট একটা টুল, তাই তো? তো সেটা তো মনে হয় সবকিছু নয়। আসলে হচ্ছে তুমি এই জিনিসগুলো তোমার কত ভালো, কত তুমি স্ট্রং। হ্যাঁ, চিন্তা ভাবনা তো অবশ্যই এগুলো। হ্যাঁ, এআই তোমায় হচ্ছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিচ্ছে তোমায়। তুমি ধরো একটা ক্যাম্পেইন করছো, তোমার কাছে ধরো ফটোগ্রাফারের খরচ নেই, তুমি এআই দিয়ে একটা ফটো ক্রিয়েট করে নিলে, কিন্তু ক্যাম্পেইনটা তুমি কিরম ভাবছো, তার কন্টেন্ট কি, হ্যাঁ, তার কি স্লোগানটা কত সুন্দর, বা সেটা কত অ্যাট্রাক্ট করছে মানুষকে, তো সেটা কিন্তু তোমার উপরে, সেটা তোমার মুনশিয়ানা। আচ্ছা, মানে সেই রকম একটা ভিশন, একটা চোখ একটা রাখতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি সেটা তো থাকতে হবে। আচ্ছা, কেননা অ্যাট দ্য এন্ড এটা দেখছে কে? দর্শক দেখছে। সে অ্যাপ্রিশিয়েট করলেই না সেটা ভালো। হ্যাঁ, একদম। তো সে যদি অ্যাপ্রিশিয়েট না করে জিনিসটা, তাহলে তো জিনিসটা দাঁড়ালো না। সেটাই। তো আর বাণিজ্যিক ক্ষেত্রে তুমি আগে যেটা যেভাবে শুরু করলে যে হ্যাঁ, কোম্পানিজ যেটা চাইবে বা চাইছে এখন, যে সে আইটা জানুক। আমরা যখন হায়ার করেছি আমরা চেয়েছি সে আইটা জানুক। আচ্ছা, তো যেটা শুনলাম, জানলাম, বুঝলাম, ভবিষ্যতে যারা এই ফিল্ডে আসতে চাও তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে টিপস, সেটা হচ্ছে ভিশন রাখতে হবে, তাই তো প্রত্যুষদা? ভাবার ভিশন, যে একটা কন্টেন্ট কেমন হয়। আচ্ছা, এবারে আমার মোটামুটি আমার দিক থেকে প্রায় একটা শেষ কোশ্চেন আমি চলে যাব। মানুষের এখন এমনিতেই ভাড়েমা ভবানী অবস্থা, তো এবারে যেটা জানতে আমারও মন চায়, দর্শকদের তো মন চাই, যে এই যে এআই ফিল্ডে অ্যানিমেটর বলো বা গ্রাফিক ডিজাইনার বলো, স্টোরিবোর্ড আর্টিস্ট, মোটামুটি অ্যাভারেজ স্যালারি বা ইনকাম সেটা মানে কিরকম, সেটা যদি একটা রাফ আইডিয়া তুমি কিছু একটা দিতে পারো, কারণ সেইটা একটা থাম্বনেল মোমেন্ট হিসেবে করবো এই পডকাস্ট ইন্টারভিউর।
আমি মনে হয় না এটাই তোমায় খুব কিছু হেল্পফুল কোনো উত্তর দিতে পারবো, কারণ আমি এখনো দেখছি না শুধু প্রম্পটিং এর জব, অন্তত আমি ইন্টারভিউ করিনি আজ অব্দি। তো আমি খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে আমি যেটা করেছি সেই জায়গা থেকেই বলছি তোমায়। তো শুধু প্রম্পটিং বা শুধু এআই এর লোক আমি এখন অব্দি হায়ার করিনি। তো ওই জন্য আমি ওই তোমার থাম্বনেল মোমেন্টটা আমি দিতে পারছি না। কিন্তু ওভারঅল যদি বলো, আম, একটা ডিজাইনারের যে মাইনে ছিল এখন একটু বেড়েছে, অবভিয়াসলি ফর অবভিয়াস রিজনস। এই তো পেয়ে গেলাম থাম্বনেল মোমেন্ট। এখন আগের থেকে মাইনে বেড়েছে। আগে বেড়েছে, কিন্তু এবং প্রোভাইডেড যে হি অর শি উইল নো দ্য এআই। মোটামুটি আমার দিক থেকে আমার যা জানার তো জেনে নিয়েছি, আরো অনেক কিছু জানার আছে এবং সেগুলো জানানোর জন্য আমার এক সহযোদ্ধা এবারে আসবেন কিছু প্রশ্ন বান চড়তে প্রত্যুষদার দিকে। না মানে প্রশ্ন বান অবশ্যই নয়, প্রত্যুষদা সেইভাবে নিও না ব্যাপারটাকে, বাট হ্যাঁ ওই রকমই আর কি। তো এবার আমার পরের যোদ্ধা, আমার সঙ্গী, কো হোস্ট অরিত্র, এবার তাকে দেখতে পাবেন। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু স্পটলাইফ এপিসোড নাম্বার 2। বেসিক কিছু ভিজুয়াল এলিমেন্টস বা অ্যাসপেক্টস থাকে বিহাইন্ড মেকিং আন অর্ডিনারি ডিজাইন উইচ সেপারেটস ইট ফ্রম আ এক্সট্রা অর্ডিনারি ডিজাইন। সেই অ্যাসপেক্ট বা সেই প্রিন্সিপালসগুলো কি অ্যাকর্ডিং টু ইউ, বা সেই এলিমেন্টগুলো কি রাদার? হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে, কিন্তু তুমি যেটা বললে আমি সেই ডিজাইনটা কিসের জন্য তৈরি করছি, ঠিক আছে। অবভিয়াসলি দ্য কমন থিংস যেগুলো আমরা জানি, যেগুলো একটা ডিজাইন প্রিন্সিপালে পড়ে, লাইট ফ্রম তার ফ্রেমিং থেকে শুরু করে তার ইউজেজ অফ কালার বা ফন্ট কীরকমভাবে ইউজ করছো, বা যে যে প্রিন্সিপালস যেগুলো তুমি বলছো সেগুলো তো আছেই, কিন্তু ইট চেঞ্জেস ফ্রম ওয়ান মিডিয়াম টু দ্য আদার। ধরো একটা সোশ্যাল মিডিয়ার জন্য যখন তুমি কোনো কিছু তৈরি করছো, সেখানে সবসময় যে তুমি রুল অফ থার্ড ইউজ করবে সেটা কাম্য নয়, আমরা করিও না হয়তো। বা তুমি সেখানে ধরো তোমার যে ফ্লোটা, একটা ডিজাইন যে ফ্লো তৈরি হয়, ফ্লো মানে কীরকম হয় যে আমরা দর্শককে দেখাতে চাইছি যে তুমি প্রথমে এটা দেখো, দিস ইজ ইম্পর্টেন্ট। আমি বিশেষ করে এটা বলছি যে বাণিজ্যিক বা কমার্শিয়াল একটা ভিজুয়ালের ক্ষেত্রে, তো সেই ফ্লোটা চেঞ্জ হয় অনেক সময়। সেই প্রিন্সিপালগুলো কিন্তু ফ্রম ওয়ান ভিজুয়াল টু দ্য আদার, এবং তাদের সেটা কোথায় ব্যবহার হবে সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। কালার্সের একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে বিহাইন্ড মেকিং দ্য ডিজাইন ইউনিক অর ডিফারেন্ট ফ্রম দি আদার্স। তো কালার কম্বিনেশন, কোন পার্টিকুলার কালারটা কোনটার সঙ্গে যাচ্ছে এক্স্যাক্টলি, যাতে কিনা ডিজাইনটা যেটা খুবই মান্ডেন দেখতে লাগে ইফ আই সি ইট ফ্রম আ নেকেড আই, বাট সেটাকে কিছু পার্টিকুলার কালার, সাপোজ হলিউডে যেটা ম্যাক্সিমাম ইউজ হয় অরেঞ্জ অ্যান্ড টিল এফেক্ট, ওই দুটোর কম্বিনেশন। তো এই পার্টিকুলার কালার কম্বিনেশনটা সেটা একটা ডিজাইনার কি করে আইডেন্টিফাই করবে বা সেটা অ্যাডাপ্ট করবে কি করে? ইজ দ্যাট আ স্পেসিফিক রুট, বা নাকি সেই অলরেডি ডিজাইন করতে করতে সেটা ন্যাচারালি একটা ইনস্টিংক্ট গ্রো করে যায়? আগে না, অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, ধরো ম্যাট্রিক্স, সেখানে পুরোটাই গ্রিন বা ওরকম একটা প্যালেট, গ্রিনিশ টিন্ট ওরকম একটা প্যালেট আছে। বা আমরা আমাদের খুব সবার প্রিয় পরিচালক ওয়েস অ্যান্ডারসন, তার একটা প্যাস্টেল একটা শেড একটা ওরকম ইউজ করবে, ওটা তার সিগনেচার হয়ে গেছে। সেটা তার পরিচিতি ওটা দিয়ে, এবং তার বিষয়বস্তুটাও তার সঙ্গে মিল খাচ্ছে। বা তুমি যদি আরও অন্যান্য সিনেমাতেও দেখো, বেসড অন দ্য সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়। এবং সেটাই যখন একটা পোস্টার তৈরি হবে, সেটা কিন্তু বেসড অন দ্যাট ফিল্ম বা তার যে কালার প্যালেট আছে সেটার উপরে, বা তার যা 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 তৈরি হয় সেটার উপরে। পোস্টার ধরো তোমরা দেখে থাকবে কি জানি না, একজন খুব বিখ্যাত বা পোস্ট আর্টিস্ট এবং ডিরেক্টর ছিলেন সল ব্যাসের পোস্টার যদি দেখো, মিনিমালিস্ট, লাস্ট মনে হয় উনি করেছিলেন সিন্ডার্স লিস্ট, আরও পুরনো অনেক ফিল্মেই দেখবে তার পোস্টার মিনিমালিস্ট, খুব একবারে জাস্ট মোটিভগুলো নিয়ে উনি করেছেন। দ্যাট ইজ হিজ সিগনেচার, এবং সেটাকে তিনি সেই যে ফিল্মের পোস্টার উনি বানিয়েছেন সেইটার মতন করে উনি করে নিতেন, অ্যাডাপ্ট করতেন, কিন্তু দ্যাট ইজ হিজ সিগনেচার। তো আমার যেটা মনে হয়, বা অ্যাজ আ স্টুডেন্ট অফ ফুড ডিজাইন, এগুলো ভ্যারি করে
এক একটা, একদম। হ্যাঁ কোনোটা একটা আর একটার মতন নয়। হুম। হ্যাঁ বেসিক প্রিন্সিপালস বা বেসিক কিছু এস্থেটিক্স রাইট। এক থাকে, হুম। হ্যাঁ, কিন্তু বাকিগুলো ইট ভ্যারিজ ফ্রম ওয়ান টু আনাদার। আমার মনে হয় না প্রত্যেকের এস্থেটিক সেন্স একরকম থাকে, তারপরে নিজেকে তাদেরকে ট্রেন করতে হয়। কেউ যদি প্রফেশনে আসে কোনো, সে হয়তো পার্টিকুলার কোনো একটা, সে হয়তো ফাইন আর্টস নিয়ে পড়েছে, তার এক ধরনের, তাকে যখন ফিল্মে কোনো কাজ করতে হলো তাকে চেঞ্জ করতে হচ্ছে, বা কেউ দীর্ঘদিন হয়তো ফিল্মের পোস্টার বানাচ্ছে, তার কাছে হয়তো এমন একটা ফিল্মের পোস্টার এলো যেখানে তাকে একটু ডিফারেন্ট ট্রিটমেন্ট দিতে হবে, সে অনুযায়ী তাকে ইয়ে করতে হবে। তো আর দ্বিতীয় পার্টটায় আসি, এআই দিয়ে দেখো ফাইনালি বানাচ্ছে তো একটা মানুষ, এখন অবধি মানুষই বানাচ্ছে, দুদিন পরে কী হবে জানি না। তো ধরো আমি পোস্টার দিয়ে ধরছি, একজন কেউ পোস্টার বানাচ্ছে একটা, তো সে যখন একটা মুডবোর্ড তৈরি করছে, সে তার মাথায় আছে এটা এরকম আমি করব, সেখানে হয়তো সে এআই এর সাহায্য নিচ্ছে টু ক্রিয়েট আ রেফারেন্স। ধরো কেউ একটা বলল যে আমি কোনো হয়তো আমি হিচককের কোনো একটা পার্টিকুলার ফিল্মের মতন, হিচকক বলবো না, ধরো আরও পরবর্তীকালে যে স্টিভেন স্পিলবার্গ হতে পারে, স্পিলবার্গের আমি সেরকম কালার দেখছি না, আমি ধরো ওয়েস অ্যান্ডারসনের নামটাই আরেকবার করছি। তো আমি ধরছি ধরো কেউ বলল যে আমি এই ফিল্মে, ডিরেক্টর বলছে হয়তো যে আমি এই ফিল্মে না আমি কালার প্যালেটটা ওয়েস অ্যান্ডারসনের স্টাইলেই রেখেছি, এই দিস মাই ফিল্ম, পোস্টারটাও এরকম করো। তো ইউজিং এআই হোয়াট দ্য ডিজাইনার ক্যান ডু ইজ ওটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারে, যে ওয়েস অ্যান্ডারসনের কালার প্যালেট হোক বা তার একটা কোনো সিনেমার পোস্টারকেই রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে, করে বলে যে দিস ইজ মাই সাবজেক্ট, এটাকে করে দেখাও কিরম হয়। সাপোজ স্যার আমি কোনো একটা কনসেপ্ট আর্ট ক্রিয়েট করতে চাইছি ইউজিং এআই, তো কারেন্টলি যেই কটা টুলস অনলাইনে অ্যাভেলেবল আছে, which one among them do you consider the best? Is it Midjourney or is it something else? দেখো পার্টিকুলারলি কনসেপ্ট আর্ট ক্রিয়েশনের জন্য বেশ কিছু টুল আছে, হুম। সেগুলো আমি খুব একটা ব্যবহার করিনি, তখন নামও সাজেস্ট করতে পারছি না। আদারওয়াইজ বলবো মিডজার্নি ইজ বেটার এবং লিওনার্ডো টু সাম এক্সটেন্ট, কারণ আমি ব্যবহার করেছি হুম। এগুলো, কেন একটাই কারণ, এগুলো কন্ট্রোলস অনেক বেশি। সাপোজ একজন লেম্যান, সে ডিজাইনের এত কিছু বোঝে না, কমপ্লেক্সিটিজ আর নুয়ান্সেস গুলো, তো সে যদি পার্টিকুলারলি কোনো টুল ইউজ করতে চায় তার পার্সোনাল কিছু প্রজেক্টস এর জন্য, বাট রাদার হি অর শি ইজ আ ফার্স্ট টাইম ইউজার, তো কোন প্ল্যাটফর্মটা তার জন্য আপনি রিকমেন্ড করবেন? দেখো এটা লেম্যান বললে তুমি, কিন্তু যে কেউ যখন ব্যবহার করবে তার একটা তো উদ্দেশ্য থাকবে, তাই তো? তো তার উদ্দেশ্য অনুযায়ী সে টুল ইউজ করতে পারে। কেউ যদি শুধু কিছু প্রম্পট করছে তাহলে সে কোনো যে কোনো ফ্রি অ্যাপ ইউজ করতে পারে, যেগুলোর অত হয়তো কন্ট্রোল নেই, মোটামুটি ভালো আউটপুটও আসছে এবং তাকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না। মিডজার্নি বলো, লিওনার্ডো যেগুলো বলো, এগুলো যেটা আগে বললাম কন্ট্রোলস বেশি, অনেক কিছু তুমি করতে পারবে এগুলোতে, কিন্তু এগুলো হ্যাঁ খরচ হয়, কিন্তু দ্যাট ইজ ভেরি মিনিমাল। এটা আমার মনে হয় তারাই ব্যবহার করবে যারা পার্টিকুলারলি হয়তো ডিজাইনার্স বা তারা কোনো কিছু করতে চাইছে সেটা দিয়ে। হ্যাঁ, তো আমার মনে হয় এটাই তার নিজের প্রয়োজন অনুযায়ী সে ব্যবহার করবে। যখন ইনিশিয়ালি ডিজাইন স্টার্ট করেছিলেন, তো আপনার সেই ইনিশিয়াল ফেজটায় হু ওয়ার সাম অফ ইওর মোস্ট গো টু ডিজাইনার্স, মানে যার থেকে আপনার ইন্সপিরেশন ড্র করে আপনার জার্নিটা স্টার্ট করেছিলেন, সেরকম কেউ আছে? অনেস্টলি বলতে আই স্টার্টেড উইথ 3D অ্যানিমেশন যখন, এবং সামনে ছিল পিক্সার বা এইসব। আচ্ছা। পরবর্তীকালে যখন গ্রাফিক বা এই ধরনের কাজ করেছি, আমি একটু আগেই বলছিলাম সল ব্যাস বলো বা পল ব্র্যান্ড, মানে ইন্টারন্যাশনাল, আর এখানে তো প্রচুর ইন্সপিরেশন আছে, সত্যজিৎ রায় তো আছেই নি, তাছাড়া আমি তো ইলাস্ট্রেশন ভালোবাসতাম ছোটবেলায়। ধরো এখানে আমাদের বাংলাতে এই যে বিভিন্ন ইলাস্ট্রেটর যারা ছিলেন সে সময়, দেবাশিস দেব থেকে শুরু করে কৃষ্ণেন্দু চাকি এবং আরো বিভিন্ন, এদের আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগতো আঁকা, দেখে বুঝতে পারতাম এটা কার আঁকা। আমি সৌভাগ্য হয়েছিল দেবাশিস বাবুর সঙ্গে দীর্ঘ সময় কথা বলার। আচ্ছা। তো সেটা একটা ওই ইন্সপিরেশন বলতে পারো, এরাই সত্যি এরা তো ছিলই। আর ধরো আমরা যেরকম হয় টিনটিন দেখলাম, হজের আঁকা বা কি বলে অ্যাস্টেরিক্স, ইংরেজের আঁকা, ওগুলো বেশ ভালো লাগতো। ওকে। কিন্তু ইলাস্ট্রেশন বা এই ধরনের পোস্টার ডিজাইন, এগুলো অনেকটাই প্রভাব বলো বা ভালো লাগা বলো বিদেশি পোস্টার্স দেখে।
কিন্তু ইটস টোটালি আপ টু ইউর চয়েস। তোমার যদি মনে হয় তুমি ট্র্যাডিশনালি তুমি ক্যানভাসে পেন্টিং করবে, ডু ইট। আর তোমার যদি মনে হয় যে না ক্যানভাসে করবো কিন্তু আই উইল মানে ইন্ডিউস এআই ইনটু দ্যাট, একটা হয়তো ব্যাকগ্রাউন্ড আমি এআই দিয়ে কিছু করে আই প্রিন্ট দ্যাট আউট ইন ক্যানভাস, সেটাও করতে পারো। আমার মনে হয় সেই সেই স্বাধীনতাটা এখন আছে সবার কাছে। আমি Exactly. ইনফ্যাক্ট আমি তোমায় বলছি কিছুদিন আগে এটাও হতো যে অনেকে যখন ডিজিটাল পেন্টিং যেটা সেটাকে পেন্টিং বলে মানতোই না, ও তো একটা ছবি নিয়ে ওর উপর বসে বসে বানায়, ওটা পেন্টিং কি, এরকম আছে অনেকে বলেছে। তো সে হয়তো তার দিক থেকে ঠিক, আবার যে সত্যি এবার আছে লোকের মাইন্ডসেট তো আমরা অবভিয়াসলি চেঞ্জ করতে পারবো। মাইন্ডসেট নয়, দেখো এটা তো ওই একটা মাঝখানে একটা মিম বেরিয়েছিল, সেখানে একজন কেভম্যান সে বলছে নাথিং ইজ আর্ট, যেটা ওই কেভে আঁকা হয়েছিল আমরা এঁকেছিলাম দ্যাট ইজ দ্য অরিজিনাল আর্ট, ক্যানভাসে যেটা হচ্ছে ওটাও আর্ট না। তো এই তো বিবর্তন হবে না বিভিন্ন ক্ষেত্রে। তা আমরা তো একটা মানে মিড পজিশনে আছি, আমরা সেটার মধ্যে আছি, আমরা এখন তো বুঝতে পারছি না, গোয়িং ফরওয়ার্ড আমরা দেখবো কি হবে। Why do you see this let's say 30 years from now? তখন কি মানে আর্ট বলতে, ডিজিটাল আর্ট বলতে আমরা কি ওয়েতে সেটাকে পারসিভ করব? না দেখো, আমার দ্য অনলি থিং ইজ দ্যাট, দেখো এখন অব্দি আমরা প্রম্পট করছি, আমরা বানাচ্ছি সবকিছু ঠিক আছে, অলরেডি যেটা হচ্ছে, বা ভবিষ্যতে কি সেইটাও আমরা করব? মেবি নট। হ্যাঁ, তো এবার সিন্স আই এম নট আ ফিউচারিস্ট, আমি জানি না ওয়্যার উই আর হেডিং টুয়ার্ডস, কিন্তু দেখা যাক এরকম কি হয়। কিন্তু আমাদের ওই কনসার্নস আগের এপিসোডেও যেটা নিয়ে কথা হচ্ছিল যে এটা আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলবে, এবং বিশেষ করে আমাদের চাকরি বলো বা এই যে বিষয়গুলো নিয়ে আমরা বেশি কনসার্ন, এইসব ক্ষেত্রে কি প্রভাব ফেলবে? প্রভাব তো অবশ্যই ফেলবে এবং ফেলছেও, এবং দেখা যাক কি হয়। তো এটা কেন হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে এতটা ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, এবং নিউজ পাচ্ছ রেগুলার যে যে ধরনের জিনিসপত্র আসছে, কাইন্ড অফ ম্যাজিক দ্যাট ইজ হ্যাপেনিং থ্রু, তো সেটা কম্পিটিশন ইজ অ্যাকচুয়ালি কাট থ্রোট, মানে কে কত তাড়াতাড়ি আর কি নেক্সট মডেলটা রিলিজ করতে পারবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেটা ইজ ভেরি মানে কি বলবো, সেটা এই যেভাবে ওভারঅল ব্যাপারটা এগোচ্ছে না, সেটা আমার মনে হয় না আগে কোনো টেকনোলজিতে এত র্যাপিড কোনো ডেভেলপমেন্ট হয়েছে। তো দেখা যাক কি হয়, মানে হোয়াট ইজ ইন স্টোর। তো স্যার, কেপজেমিনিতে এত বছর কাজ করার পরে হোয়াট আর সাম অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস দ্যাট ইউ হ্যাভ ফেসড, এবং সেই চ্যালেঞ্জগুলো কি মানে টিপিক্যাল টাইপের, মানে যেগুলো প্রত্যেকটা কর্পোরেট এমপ্লয়ি ওয়ান অর দি আদার ফেস করে থাকে, নাকি সেটা একটু ডিফারেন্ট টাইপের ছিল? সিন্স ইওর রোল ওয়াজ ডিফারেন্ট, একটু অন্য টাইপের। অবভিয়াসলি চ্যালেঞ্জ তো মোটামুটি কর্পোরেট, এবং দ্য ওয়ে কর্পোরেট ওয়ার্কস, সেই চ্যালেঞ্জগুলো প্রত্যেক টিমেই থাকবে, সেটা নিয়ে অভিযোগ করার খুব একটা জায়গা নেই। তো কিন্তু আমি খুব ভালো টিম পেয়েছি, এবং আমি ভালো বেশ কিছু বিজনেস লিড পেয়েছি, যেখানে আমি সেই লিওয়েটা পেয়েছি, যেখানে আমি অনেক ওপেন অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারি, সেটা পেয়েছি। তো সেটা বলতে পারি ভ্যারি করে টিম টু টিম। অনেক টিমে আমি দেখেছি খুব পলিটিক্স আছে, অনেক খুব ট্যালেন্টেড লোক ছেড়ে গেছে, অনেক জানে, আমি পার্টিকুলার ক্যাপজেমিনিটা বলছি না। তো এগুলো হয়, এটা প্রত্যেক কোম্পানিতেই হয় এটা। আমি ওইটা বলছি আই ওয়াজ লাকি, আমি খুব ভালো টিম পেয়েছি, আমি খুব এক্সপেরিমেন্ট কিছু করতে পেরেছি। ওই ধরো অবভিয়াসলি এটা তো একটা কন্টেন্ট, যা কিছু করতাম আমরা কর্পোরেট বা তার কিছু একটা স্ট্রিক্ট গাইডলাইন ছিল, তা সত্ত্বেও আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পেরেছি। সেই হিসেবে আমি খুব লাকি। আর বেশ কিছু বড় ব্র্যান্ড নিয়ে কাজ করেছি উইদিন ক্যাপজেমিনি, বেশ কিছু মানে দ্য বিগেস্ট ধরো এফএমসিজি ব্র্যান্ডস, বা আরো আমি নাম নিতে পারছি না ফর অবভিয়াস রিজনস। তো সেই সবগুলো হয়েছে, বড় টিম নিয়ে কাজ করা শুরু হয়েছে। আগে তো ডিজাইনটা জানতে হবে, তাকে শিখতে হবে। ধরো আমি আই এম আ সেলফ টট, ঠিক আছে, আমি কোনো আর্ট স্কুলে পড়িনি, বা কেউ যদি আর্ট স্কুলে পড়ে থাকে বা কমার্শিয়াল আর্ট নিয়ে সে করে থাকে, তার ক্ষেত্রে অনেকটা জিনিসটা প্রসেস অনুযায়ী হবে। আমরা ধরো দেখে শিখেছি, ঠেকে শিখেছি, বা অন প্রজেক্ট আমরা শিখেছি, তো দুটো দুরকম শেখা। তো আমার মনে হয় ইট ডিপেন্ডস অন দ্যাট পারসন। আর কামিং টু দ্য আদার কোয়েশ্চেন, এআই নিয়ে যেটা বললে প্রম্পটিং, এটা দিস উইল বি এ পার্ট এন্ড পার্সেল, কিন্তু দুদিন পরে তাকে আর আলাদা করে ভাবতে হবে না যে এটা। ধরো আগেন মানে ধরো কেউ যখন
প্রথম ডিজিটাল মানে যে ডিজাইন ফটোশপ স্টার্ট হয়েছিল, তখন ওই যারা পুরোনো ধরো যারা হাতে করতো তারা আস্তে আস্তে শিখতে আরম্ভ করেছে। এই ট্রানজিশনটা থাকেই, এটা একটা ট্রানজিশন, কনস্ট্যান্টলি আপস্কিলিংটা দরকার। আপস্কিলিংটা থাকে, ওটা তোমার জব বা তোমার মার্কেট করিয়ে নেবে তোমার। একদম। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা বলছো বা যেটা, সেটাও কিন্তু ইট ডিপেন্ডস অন ইউ অ্যাজ ওয়েল অ্যাজ তুমি রিসোর্সটা কি ইউজ করছো, সেটাও একটু কিন্তু ম্যাটার। একদম। তো সেটা যে বুদ্ধিমান সে কিন্তু তার পক্ষে কোনো অসুবিধা হওয়ার কথা না। একদম। Thank you so much, sir, for being our guest on episode number 2. থ্যাংক ইউ। All the best to your future endeavors. আমি চাই, মানে আমরা দুজনেই চাই যে আপনি ফিউচারে আরো অনেক বেশি সাকসেস অ্যাচিভ করুন, আরো অনেক বড় বড় ব্র্যান্ডসের সঙ্গে কাজ করুন, এবং এআই আপনার যে নলেজ আছে এবং স্কিলস আছে সেটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, স্যার। ধন্যবাদ। We will see you soon.